নমস্কার। আজকের গল্পটি আপনাদের পাঠকদের মধ্যে থেকেই একজন, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি পাঠিয়েছেন। তার অনুরোধেই আমি এই গভীর আবেগ এবং রোমাঞ্চে ভরা কাহিনী আপনাদের শোনাব। গল্পটি এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে যা আমাদের সমাজের অলিখিত নিয়মগুলোকে প্রশ্নবিদ্ধ করে। শুনুন তবে, এই কাহিনী এক সাধারণ বাঙালি পরিবারে বেড়ে ওঠা এক সাধারণ নারীর। নাম তার রুমা। শান্ত, স্নিগ্ধ, মায়া ভরা মুখ, স্বামী ছেলেমেয়ে নিয়ে ভরা সংসার। কিন্তু সমাজের চোখে সব ঠিকঠাক থাকলেও রুমা নিজের ভেতরের এক গভীর শূন্যতা অনুভব করতেন। সেই শূন্যতা যা কেবল এক সাধারণ গৃহস্থালী জীবনে পূরণ হওয়ার নয়। গল্পের শুরুতেই একটা কথা বলে রাখি, যারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন তাদের জন্য গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই পুরোটা শুনুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আইএমও নাম্বার পেতে হলে মনোযোগ দিয়ে শুনুন। এই গল্প এক অলিখিত প্রেমের, এক নিষিদ্ধ আকর্ষণের, যা জন্ম নিয়েছিল এক অপ্রত্যাশিত মুহূর্তে। রুমা, যিনি নিজেকে সবসময় সমাজের চোখে ভালো মেয়ে হিসেবেই প্রতিপন্ন করেছেন, তিনি কিভাবে জড়িয়ে পড়লেন এক এমন সম্পর্কে যা ছিল তার নিজের জীবন, তার পরিবার, তার সমাজের সবকিছুর বিরুদ্ধে। শহরের এক কোলাহলপূর্ণ এলাকায়, যেখানে আকাশ ছোঁয়া দালান আর সরু গলির এক অদ্ভুত সহ অবস্থান, সেখানেই রুমাদেবীর বাস। তার স্বামী অরিন্দম পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। ভালো মানুষ, কিন্তু সারাদিন অফিসের চাপ আর নিজের চিন্তাভাবনায় এতটাই মগ্ন থাকেন যে রুমার ভেতরের ভাঙনটা তার চোখে পড়েনি। রুমা, যিনি এককালে কলেজে পড়াশোনা করার সময় বেশ প্রাণচঞ্চল ছিলেন, এখন তার জীবনের সবটুকু জুড়ে কেবল সংসার আর ছেলেমেয়েদের লালন পালন। একদিন পাড়ার মোড়ে নতুন সবজিওয়ালার দোকান বসল। নাম তার কৃষাণ ভাণ্ডার। দোকানের মালিক শ্যামল, এক তরুণ হাসিখুশি চেহারার ছেলে। কিন্তু এই গল্পের নায়ক সে নয়। গল্পের নায়ক হল শ্যামলের বাবা, যিনি এখন আর বেশি দোকানে আসেন না। তার বাবার এক বন্ধু ছিলেন, সেই বন্ধুর আবার এক শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের আবার এক ছাত্র ছিল। সেই ছাত্রই আজকের গল্পের মূল আকর্ষণ, যার নাম অনিশ। অনিশ প্রায় 40-এর কাছাকাছি বয়স, রুমাদেবী থেকে বছর 10-এর বড়। পেশায় একজন সাহিত্যিক, কিন্তু তার লেখা তেমন পরিচিতি পায়নি। এক ধরনের অভিজাত গণ্ডির মধ্যে তার বিচরণ। রুমাদেবীর সাথে তার প্রথম পরিচয়টা হয়েছিল এক সাহিত্য অনুষ্ঠানে। অরিন্দম একদিন রুমাকে জোর করেই নিয়ে গিয়েছিলেন সেখানে। রুমা তখন ভাবেননি সেই এক মুহূর্ত তার জীবনের গতিপথ পাল্টে দেবে। সেই সাহিত্য অনুষ্ঠানে অনিশ একটি কবিতা পাঠ করেছিলেন। তার কণ্ঠস্বর, তার কথা বলার ভঙ্গি, তার চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতা, সবকিছুই রুমাকে চুম্বকের মতো টেনেছিল। পরে অরিন্দম যখন পরিচিতদের সাথে গল্পে ব্যস্ত, রুমা প্রায় একা হয়ে গিয়েছিলেন। সেই সময়ই অনিশ তার সামনে এসে দাঁড়ান। আপনার ভালো লেগেছে কবিতা? অনিশ জিজ্ঞেস করেন। তার চোখে মুখে সেই পরিচিত বিষণ্ণতা, কিন্তু তার মধ্যে এক গভীর আন্তরিকতা। রুমা একটু লজ্জা পেলেও উত্তর দেন, হ্যাঁ, খুব। মনে হলো আপনি কবিতার ভাষা বোঝেন, অনিশ বলেন, তার ঠোঁটের কোণে হালকা হাসি। সেই শুরু। এরপর তাদের মধ্যে সামান্য কিছু কথা হয়। অনিশ তার ফোন নম্বর চান। রুমা দ্বিধাগ্রস্তভাবে দিলেও শেষমেশ দিয়ে দেন, কারণ তার ভেতরেও তখন এক চাপা কৌতূহল জেগে উঠেছিল। কিছুদিন পর অনিশ ফোন করেন। প্রথমে সাধারণ কুশল বিনিময়, তারপর সাহিত্য নিয়ে আলোচনা। রুমা অবাক হয়ে যান, এই মানুষটি কত সহজভাবে তার মনের কথাগুলো বুঝে নিতে পারছেন। অরিন্দম, যিনি সবসময় অফিসের কাজেই ব্যস্ত, তিনি রুমার ভেতরের এই নতুন প্রাণের স্পন্দনটা দেখতে পাননি। প্রথম প্রথম রুমা নিজেকে বোঝাতেন, এটা শুধু বন্ধুত্ব, একজন সাহিত্যিক আর একজন সাধারণ গৃহবধূর মধ্যে যা হওয়া স্বাভাবিক। কিন্তু অনিশের কথার গভীরতা, তার অনুভূতি, তার একাকিত্ব, সবটাই রুমাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে তিনি অরিন্দমের কাছ থেকে কখনো পাননি সেই মানসিক আশ্রয়। একদিন অনিশ রুমাকে তার বাসায় আসার জন্য আমন্ত্রণ জানান। রুমা প্রথমে দ্বিধা করেন, কিন্তু অনিশের পীড়াপিড়িতে শেষমেশ রাজি হয়ে যান। অনিশের বাসাটা ছিল শহরের অন্য প্রান্তে, একটু নিভৃত জায়গায়, বড় সুন্দর করে সাজানো, অনেক বই, পুরনো দিনের কিছু আসবাবপত্র। রুমা সেখানে গিয়ে আরও বেশি করে অনিশকে আবিষ্কার করেন। তার রুচিবোধ, তার চিন্তাভাবনার জগৎ, সবকিছুই রুমাকে মুগ্ধ করে। সেদিন অনিশ রুমাকে এক কাপ চা বানিয়ে খাওয়ান। চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা নিজেদের জীবনের কথা বলেন। অনিশ জানান তিনি একবার বিয়ে করেছিলেন, কিন্তু তা ভেঙে গেছে। তার জীবনে এখন আর তেমন কেউ নেই যার সাথে তিনি মন খুলে কথা বলতে পারেন। রুমাও তার একাকিত্বের কথা বলেন, তার নিজের ভেতরের অব্যক্ত কথাগুলো। সেই দিন প্রথমবার রুমা অনুভব করেন অনিশ তাকে শুধু একজন গৃহবধূ রূপে দেখছেন না, তিনি দেখছেন তার ভেতরে সেই মেয়েটিকে, যে বেঁচে থাকতে চেয়েছিল, যে স্বপ্ন দেখেছিল। অনিশের চোখে মুখে তখন যে আকর্ষণ, যে মুগ্ধতা, তা রুমা আগে কখনো অনুভব করেননি।
তাদের এই দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। কখনো অনিশ রুমাকে ফোন করেন, কখনো রুমা অনিশকে, কখনো দেখা করেন শহরের কোনো ক্যাফেতে, কখনো বা কোনো নিরিবিলি পার্কে। প্রতিবার দেখা হওয়ার সময় রুমা অনুভব করতেন এক অদ্ভুত উত্তেজনা, এক নিষিদ্ধ আকর্ষণের টান। তার বুক থুকপুক করত, ভয় আর আনন্দের এক মিশ্র অনুভূতি। একদিন পার্কে বসে থাকার সময় অনিশ রুমার হাত ধরেন। সেই স্পর্শে এক বিদ্যুতের শিহরণ খেলে যায় রুমার শরীরে। রুমা হাত সরিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি পারলেন না। তার নিজের শরীরের প্রতিটি কোষ যেন অনিশের স্পর্শের জন্য অপেক্ষা করছিল। রুমা, অনিশ ফিসফিস করে বলেন, তার কণ্ঠস্বর আবেগপ্রবণ। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। রুমা কি উত্তর দেবেন বুঝতে পারেন না। তার নিজের ভেতরেও তখন এক ঝড় বইছে। একদিকে তার ধর্ম, তার সংসার, তার পরিবার, অন্যদিকে এই নতুন নিষিদ্ধ অনুভূতি যা তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে। অনিশের বাড়িতে তাদের গোপন সাক্ষাতে শুরু হয়। সেখানে সমাজের চোখ এড়িয়ে, লোকলজ্জা বিসর্জন দিয়ে রুমা খুঁজে পান এক অন্য জীবন। অনিশের বাহুডোরে তিনি নিজেকে বিলীন করে দেন। প্রতিবার যখন তারা একে অপরের সান্নিধ্যে আসেন, রুমা অনুভব করেন এক গভীর আনন্দ, এক তীব্র রোমাঞ্চ। তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি আলিঙ্গন ছিল একে অপরের প্রতি তীব্র আকর্ষণের বহিঃপ্রকাশ। রুমা জানতেন এই সম্পর্ক সামাজিকভাবে অগ্রহণযোগ্য, এটা পাপ, কিন্তু এই পাপের মধ্যেই তিনি খুঁজে পেতেন এক স্বর্গীয় সুখ, এক অনাবিল মুক্তি। অনিশ তার কাছে শুধু একজন প্রেমিক ছিলেন না, তিনি ছিলেন তার সবথেকে ভালো বন্ধু, তার মনের আশ্রয়। একদিন রুমা যখন অনিশের বাসায়, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রুমা চমকে ওঠেন, তার বুক থুকপুক করতে থাকে। কে হতে পারে এই অসময়ে? অনিশও একটু ঘাবড়ে যান। কিন্তু কে সেই দরজার ওপারে, অরিন্দম নাকি অন্য কেউ? এই উত্তেজনার মুহূর্তে গল্পটি থামিয়ে দিচ্ছি। পরের পর্বে কি হয়েছিল জানতে চান? তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার IMO নাম্বারটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরের পর্বের জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।